হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এইচএসসি কেমিস্ট্রি ক্লাস। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা বিক্রিয়ার সাম্যদ্রুবক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতেও আমরা সাম্যদ্রুবক রিলেটেড গাণিতিক সমস্যাগুলো দেখেছি। তোমরা অনেকে আমাকে জানিয়েছো যে অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যদ্রুবক নির্ণয় করা তোমাদের জন্য একটু সমস্যা সৃষ্টি করে। এটা একেবারেই ঠিক। যতগুলো রিঅ্যাকশন আমাদের সিলেবাসে আসে বা বোর্ডে আমাদের যে রিঅ্যাকশন গুলো আসে তার মধ্যে একটু জটিলতা সৃষ্টি করে অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়া। তো আসলে এই সমস্যা সৃষ্টি করার কারণ হচ্ছে যে প্রাথমিক পরিমাণ অর্থাৎ বিক্রিয়কের প্রাথমিক মোল সংখ্যা এবং সাম্যাবস্থা মোল সংখ্যা এই বিষয়গুলো বিভিন্নভাবে আসলে ধরে নেওয়া যায়। এই কারণে বিভিন্ন বইতে সমীকরণগুলো বিভিন্ন। তোমাদেরকে গত লেকচারগুলোতে আমি বারবার বলেছি যে সাম্যদ্রুবক অর্থাৎ মোলার সাম্যদ্রুবক এবং আংশিক চাপে সাম্যদ্রুবকের অঙ্কগুলোতে অবশ্যই তোমরা কখনো সমীকরণ মুখস্থ রাখবে না। এমন না যে সমীকরণ মুখস্থ রাখলাম, সমীকরণের মধ্যে উদ্দীপক থেকে ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা সঠিক নাও হতে পারে, অঙ্কটা ভুল হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যাচ্ছে। আসলে তুমি যে কোনো বিক্রিয়ার প্রাথমিক মূল সংখ্যাগুলো কিভাবে ধরবা তার উপর নির্ভর করবে তোমার মূল সমীকরণ। অর্থাৎ প্রাথমিক মূল সংখ্যা এবং বিক্রিয়ার বিয়োজনের হার এটার ধরার উপরেই কিন্তু আসলে কেপি এবং কেসি বিভিন্ন রকম সমীকরণ তৈরি হতে পারে, একই বিক্রিয়ার বিভিন্ন রকম সমীকরণ তৈরি হতে পারে। তো আজকে আমরা অ্যামোনিয়া সংশ্লেষণ, যেটা তোমরা বলেছো তোমাদের সমস্যা হয়, সে অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়ার আমি সমীকরণ বিভিন্ন ভাবে নির্ণয় করার চেষ্টা করব। অর্থাৎ প্রাথমিক পরিমাণটাকে আমি বিভিন্ন ভাবে ধরবো এবং তোমরা দেখবা যে সমীকরণটা, সেই সমীকরণটা বিভিন্ন রূপের আসে, যার ফলে এই বিক্রিয়া তিনটা বা একটা বিক্রিয়া আমরা তিনটা রূপে দেখাবো। এই বিক্রিয়াটা আসলে বোঝার পরে সাম্যদ্রুবক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ক্লাস, সবাই একটু খেয়াল করো। দেখো, প্রথমে আমি এখানে 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া তৈরি করে। তো আমরা যেটাকে বলতে পারি যে 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি হয়। তো এই সেম বিক্রিয়াটাকে আমি তিনবার লিখেছি, 1 মোল নাইট্রোজেন গ্যাস 3 মোল হাইড্রোজেন 2 মোল অ্যামোনিয়া তৈরি করেছে। এখানেও কিন্তু আমি দেখো সেম বিক্রিয়া লিখেছি, কিন্তু যেখানে পার্থক্যটা আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা। দেখো, প্রাথমিক মোল সংখ্যা এখানে কিছু নাই, মানে 1 মোল। সে কারণে আমি এটাকে এই পুরো পরিমাণটাকে অর্থাৎ নাইট্রোজেনের যে প্রাথমিক পরিমাণটা যাই দেওয়া থাকুক না কেন আমি এটাকে a মোল ধরেছি। আর এই যে 3 মোল হাইড্রোজেন দেওয়া আছে, এখানে যতটুকু হাইড্রোজেন থাকুক না কেন সম্পূর্ণটাকে আমি বি ধরেছি। আমি বি ধরতেই পারি কারণ বি হচ্ছে একটা আননোন নাম্বার, অতএব বি এর মধ্যে সম্পূর্ণ পরিমাণটা লুকিয়ে আছে। তা আমি এটাকে বি মোল ধরেছি, এখানে 0 মোল ধরেছি। এখানে দেখো a মাইনাস আলফা অর্থাৎ বিয়োজনের পরিমাণ আমি আলফা ধরেছি, কিন্তু এখানে যেহেতু 3 মোল আছে তাহলে এখানে যত মোল বিয়োজিত হচ্ছে তার 3 গুণ বেশি এখান থেকে বিয়োজিত হবে, তাহলে বি মাইনাস থ্রাইস আলফা মোল ধরেছি। আর এখানে তৈরি হয়েছে 2 মোল, যার ফলে আমি এখানে টুয়াইস আলফা ধরেছি। দ্বিতীয় পদ্ধতি তোমরা খেয়াল করো, আমি আগেরবার যেমন এ ধরেছি এখনো এ ধরলাম, কিন্তু আগেরবার সম্পূর্ণ পরিমাণকে আমি বি ধরেছিলাম, কিন্তু এখন সম্পূর্ণ পরিমাণ যেহেতু এখানে 3 মোল আছে আমি চিন্তা করতে পারি যে আমি থ্রাইস বি ধরবো। খেয়াল করো, আগের পদ্ধতিতে এই 3 মোল হাইড্রোজেনকে আমি বি ধরেছি, আর এখন আমি কি করেছি 3 মোল হাইড্রোজেনকে থ্রাইস বি ধরেছি, এবং যে প্রোডাক্টটা সেটা কিন্তু 0 মোল ধরেছি। তো সাম্য অবস্থায় খেয়াল করো, a মাইনাস আলফা, আলফা হচ্ছে বিয়োজনের পরিমাণ। তো এখানে থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা, কারণ এখানে যতটা বিয়োজিত হবে এখানে তার 3 গুণ পরিমাণ বিয়োজিত হবে, যেহেতু এখানে মোল সংখ্যা 3। তো প্রাথমিক পরিমাণ থেকে 3 গুণ বেশি বিয়োজিত হয়েছে, আর এখানে হচ্ছে টুয়াইস আলফা, যেহেতু এখানে 2 মোল আছে। এবার দেখো তৃতীয় পদ্ধতিতে আমি কি ধরেছি। তৃতীয় পদ্ধতিতে আমি ধরেছি নাইট্রোজেনের সম্পূর্ণ পরিমাণকে আমি 1 মোল ধরেছি, আর এখানে 3 থাকার কারণে সম্পূর্ণ পরিমাণকে আমি 3 মোল ধরেছি। যে কোনো কিছুর সম্পূর্ণ পরিমাণকে আমি 1 ধরতে পারি, যেমন যে কোনো একটা বস্তুর সম্পূর্ণ পরিমাণটাকে আমরা 1 ধরে চিন্তা করতে পারি। তো এটাকে আমরা 1 ধরলাম, এখানে যেহেতু তার 3 গুণ আছে এখানে আমরা 3 মোল ধরলাম, আর এখানে আমরা ধরলাম 0 মোল। এখন দেখো সাম্য অবস্থায় কি। সাম্য অবস্থায় এখান থেকে 1 থেকে আলফা বিয়োগ যাবে, যতটা বিয়োজিত হয়েছে এখানে যেহেতু 3 আছে 3 মাইনাস থ্রাইস আলফা, অর্থাৎ তার 3 গুণ পরিমাণ বেশি বিয়োজিত হয়েছে, আর এখানে 2 আছে বলে এখানে আমরা টুয়াইস আলফা লিখলাম। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ অর্থাৎ উৎপাদিত অ্যামোনিয়ার পরিমাণ। তোমরা তো বুঝতে পেরেছো এখানে 0 কেন ধরেছি, কারণ প্রাথমিক অবস্থায় কোনো উৎপাদ সৃষ্টি হয় না, এই কারণে প্রাথমিক অবস্থায় এখানে 0 মোল থাকে। তাহলে স্টুডেন্টস তোমরা দেখো একটা
সমস্যা, অর্থাৎ অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়াটাকে আমরা তিন ভাবে ধরতে পারি। এই জায়গাটাতে একটু খেয়াল করো, যেমন পুরো হাইড্রোজেন যতটুকু থাকুক না কেন আমরা বিমোল ধরতে পারি, যতটুকু হাইড্রোজেন থাকুক না কেন সেটাকে আমরা থ্রাইস বিমোল ধরতে পারি, অথবা শুধু 3 ধরতে পারি। তো এই প্রাথমিক পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে সাম্য অবস্থার পরিমাণগুলো দেখো রূপগুলো ভিন্ন ভিন্ন, যার ফলে আমরা যে কেপি অথবা কেসি সমীকরণগুলো বের করব সেখানে কিন্তু অবশ্যই সমীকরণের রূপটা ভিন্ন ভিন্ন আসবে। তো যার ফলে তুমি সমীকরণগুলো যদি মুখস্থ করে ভ্যালু বসাতে যাও তাহলে আমি আবারও বলছি অঙ্কটা সঠিক নাও হতে পারে। অতএব তুমি যেভাবে ধরবে তার উপর ভিত্তি করে আসলে একটা নতুন সমীকরণ আসবে এবং সেই সমীকরণে তুমি উদ্দীপকের ভ্যালুগুলো বসিয়ে দিলে অঙ্কটা অবশ্যই তোমার মিলে যাবে। তো আমরা আজকে এই তিনটা পদ্ধতিতেই আমরা কেপি এবং কেসি রাশিমালা বের করবো এবং তোমরা দেখবা তিনটাতেই আলাদা আলাদা সমীকরণ তৈরি হচ্ছে। তো চলো দেখা যাক। তো আমরা এই বিক্রিয়াগুলো মুছে ফেলছি। তো প্রথমে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসিটা নির্ণয় করব। কেসি অর্থাৎ মোলার সাম্য ধ্রুবক। তোমরা জানো যে মোলার সাম্য ধ্রুবক হচ্ছে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা, অর্থাৎ উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে মোলার সাম্য ধ্রুবক বলা হয়। এখানে 2 থাকার কারণে আমরা এখানে স্কয়ার আসছে, এখানে 3 থাকার কারণে কিউব আসছে। তো আমরা এটার মান বসাচ্ছি। অ্যামোনিয়ার ঘনমাত্রা ধরে নিলাম, পাত্রের আয়তন ভি লিটার, পাত্রের আয়তনটা আমরা ভি লিটার ধরে নিয়েছি। তাহলে অ্যামোনিয়া হচ্ছে এখানে টুয়াইস আলফা অ্যামোনিয়ার মোল সংখ্যা, তো আয়তন হচ্ছে ভি। তো একক আয়তনের মোল সংখ্যাকে মোলার ঘনমাত্রা বলা হয় স্কয়ার। ঠিক একইভাবে নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে এ মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, কারণ মোল সংখ্যা হচ্ছে এ মাইনাস আলফা, আয়তন হচ্ছে ভি। তো এটা হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা এবং হাইড্রোজেনের ঘনমাত্রাটা দেখো, হাইড্রোজেনের ঘনমাত্রা কত আছে এখানে বি মাইনাস থ্রাইস আলফা ডিভাইডেড বাই ভি এবং তার উপরে কিউব হবে। কেন কিউব হবে? এই যে এখানে কিউব আছে। তো আমরা বুঝতে পারলাম। চলো আমরা এখন মানগুলো পরের অংশটা এখানে বসিয়ে দিচ্ছি। কেসির মানটা আমরা এখানে একটা দাগ টেনে নিলাম। তো কেসির মানটা কত আসে আমরা একটু দেখো। এখানে 4 আলফা স্কয়ার, তাহলে 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই ভি স্কয়ার, ঠিক একইভাবে এখানে কি আসছে, এখানে আসছে a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি ইনটু এখানে দেখো b মাইনাস থ্রাইস আলফা, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, b মাইনাস থ্রাইস আলফা তার উপরে হচ্ছে কিউব ডিভাইডেড বাই ভি কিউব। তো এই সমীকরণটা আমরা পেলাম। ফাইনালি আমরা আসলে যে কেসির যে সমীকরণটা পাই সেটা দেখো কি আসে। এখানে 4 আলফা স্কয়ার a মাইনাস আলফা আর b মাইনাস থ্রাইস আলফা তার উপরে আছে কিউব আর নিচে v টু দি পাওয়ার 4 উপরে v স্কয়ার, তার মানে এখানে একটা v স্কয়ার। তাহলে দেখো প্রথম যে পদ্ধতিতে আমরা কেসির এই মানটা পেয়েছি, তো আমরা কোথাও কেসির মানটা লিখে রাখি যে আমরা এই মানটা, বা তোমরা একটু দেখে রাখো, প্রথমে আমরা এই মানটা পেয়েছি। তো এখন এই বিক্রিয়ার কেপিটা আমরা নির্ণয় করব। চলো আমরা এই বিক্রিয়ার কেপি নির্ণয় করব। কেসির মানটা আমরা দেখলাম। তো সবাই একটু খেয়াল করো, আমরা কেপি নির্ণয় করার জন্য আমরা বলেছি যে একটা বাড়তি কাজ করতে হয়, সেটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, এই জিনিসটা বের করে নিতে হয়। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত আসে তোমরা একটু খেয়াল করো। a মাইনাস আলফা এটা যোগ এটা প্লাস b মাইনাস থ্রাইস আলফা প্লাস টুয়াইস আলফা। তো এখানে দেখো কি আসছে, a প্লাস b মাইনাস 4 আলফা
আর প্লাস টোয়াইস আলফা। তো আমরা একবার লিখে ফেলছি, আচ্ছা প্লাস টোয়াইস আলফা। তো এর পরের লাইনে হচ্ছে a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা। তো সাম্য অবস্থা মূল সংখ্যাটা বের হয়ে গেল। তো মনে করি মোট চাপ পি অ্যাটমসফিয়ার, মনে করি মোট চাপ যেমন আগের বার কেসির সময় যেমন আমাদের আয়তন প্রয়োজন হয়, আমরা বলি মোট আয়তন ভি লিটার, এখানে মোট চাপ পি অ্যাটমসফিয়ার। তো এখন আমরা বসিয়ে দিচ্ছি যে কেপি। তো তোমরা জানো যে কেপি বের করতে গেলে আমাকে উৎপাদের আংশিক চাপগুলো বের করতে হয়, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ পি অফ হাইড্রোজেন তার উপরে কিউ। তো আমরা একটু দেখব যে আংশিক চাপ হচ্ছে, আমরা আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কোন গ্যাসের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার হচ্ছে মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সমান। তো প্রথমে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ কিভাবে বের করব? টোটাল মোল সংখ্যা হচ্ছে a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা, টোটাল মোল সংখ্যা অর্থাৎ সাম্য অবস্থায় যে মোল সংখ্যা সেটা। আর অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে টোয়াইস আলফা ইনটু মোট চাপ হলো পি তার উপরে স্কয়ার। ঠিক একইভাবে নাইট্রোজেনের আমরা আংশিক চাপ বের করব। নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, আর উপরে হবে নাইট্রোজেনের সাম্য অবস্থায় যে মোল সংখ্যা। তাহলে কি হবে a মাইনাস আলফা ইনটু মোট চাপ p। অর্থাৎ কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ, নিচে হবে মোট মোল সংখ্যা আর উপরে হবে ওই উপাদানের মোল সংখ্যা ইনটু মোট চাপ। ঠিক লাস্টেরটা দেখো, পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল ভগ্নাংশ আসলে আমরা কিভাবে বের করব? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে নিচে হবে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা অর্থাৎ এবারও a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা, উপরে হবে হাইড্রোজেনের যে মোল সংখ্যাটা সেটা হচ্ছে বি মাইনাস থ্রাইস আলফা। তো তার উপরে কি থাকবে? তার উপরে কিউব থাকবে। তো এখন দেখো কি সমীকরণটা দাঁড়াচ্ছে এখানে। তোমরা বুঝতে পারছো যে এখানে a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা, এখানে স্কয়ার আছে আর এখানে টু দি পাওয়ার 4, এটার উপর টু দি পাওয়ার 4। তাহলে উপরে থাকছে, সবাই একটু খেয়াল করো, উপরে যেটা থাকছে সেটা হচ্ছে 4 আলফা স্কয়ার, আর পি থাকবে না। কেন পি থাকবে না সবাই একটু খেয়াল করো, 4 আলফা স্কয়ার লিখলাম, পি স্কয়ার, আর নিচে দেখো এখানে একটা পি লেখা হয়নি, হ্যাঁ পি। তো পি টু দি পাওয়ার 4, তাহলে দেখা যাচ্ছে এখানে পি টু দি পাওয়ার 4, কারণ পি আর পি কিউ, পি টু দি পাওয়ার 4, উপরে আছে পি স্কয়ার, তাহলে কাটাকাটি গিয়ে নিচে পি স্কয়ার থাকবে। ওকে, আমরা এটা লিখলাম। আর নিচে কি থাকছে দেখো, a মাইনাস আলফা ইনটু বি মাইনাস থ্রাইস আলফা তার উপরে কিউব। এখন দেখো এই নিচের যে রাশিটা সেটা উপরে চলে যাবে অর্থাৎ a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা তার উপরে স্কয়ার, আর উপরে একটা থাকবে, আর দেখো এখানে নিচে একটা পি স্কয়ার থাকবে। সবাই আরেকবার খেয়াল করো, a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা স্কয়ার আছে আর a প্লাস বি মাইনাস টোয়াইস আলফা টু দি পাওয়ার 4 আছে, কারণ এটা আর এখানে আছে কিউব, বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হবে। তো ব্যস্তকরণের কারণে সেটা উপরে চলে যাচ্ছে, আর নিচে পি টু দি পাওয়ার 4, উপরে পি স্কয়ার, নিচে একটা পি স্কয়ার থাকছে, এখানে থাকছে a মাইনাস বি আর বি মাইনাস থ্রাইস আলফা হোল কিউব। আমরা এই পদ্ধতিতে কেপি এর মানটা পেয়েছি, কেপি এর মানটা পেয়েছি, তোমরা এটা একটু খেয়াল রাখো, আমরা কেপি মানটা পেয়েছি। তো আমরা দ্বিতীয় পদ্ধতি চলে যাব এখন। আমরা দ্বিতীয় পদ্ধতিতে ধরেছিলাম, আমরা পদ্ধতি 2তে যেটা ধরেছিলাম এখানে আমরা থ্রাইস বি ধরেছিলাম। দ্বিতীয় পদ্ধতিতে আমরা এখানে থ্রাইস বি ধরেছিলাম, তাহলে এই জায়গাটাতে আমাদের আসবে থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা। অর্থাৎ দ্বিতীয় পদ্ধতিতে আমরা বি এর জায়গায় থ্রাইস বি ধরলে এখানে থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা আসবে। তো চলো আমরা এই বিক্রিয়ার কেসিটা নির্ণয় করব। তোমরা জানো কেসি হচ্ছে উপযুক্ত ঘাত সহ উৎপাদের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। তাহলে হাইড্রোজেন তার উপরে কিউব। তো আমরা
একক আয়তনের মূল সংখ্যাকে বলা হয় মোলার ঘনমাত্রা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টুয়াইস আলফা, আমরা আয়তন ধরে নিয়েছি ভি, তাহলে এর উপরে স্কয়ার। আর নাইট্রোজেনেরটা দেখো সাম্য অবস্থায় মূল সংখ্যা হচ্ছে a মাইনাস আলফা, তাহলে a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। ঠিক একই ভাবে আমরা যদি হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা বসাই, তাহলে এখানে দেখো থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা ডিভাইডেড বাই ভি, তার উপরে কিউব। তো চলো আমরা এখানে নির্ণয় করছি, কেসি নির্ণয় করছি, কেসি। তো যখন আমরা কেসি নির্ণয় করছি তখন কত আসছে দেখো 4 আলফা স্কয়ার, কারণ 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। আর নিচে দেখো, নিচে ভি টু দি পাওয়ার 4 ভি কিউব এবং ভি টু দি পাওয়ার 4, এখানে আসছে a মাইনাস আলফা। আর এই জায়গায় দেখো 3 যদি কমন নেই, তাহলে 3 কমন নিলে 3 এর উপরে কিউব মানে 27 ইনটু 27। দেখো 3 টা কমন নিলাম, তাহলে b মাইনাস আলফা হোল কিউব, b মাইনাস আলফা হোল কিউব। তাহলে কত আসে আমরা একটু দেখে নিচ্ছি। এখানে উপরে থাকতেছে 4 আলফা স্কয়ার আর নিচে থাকতেছে a মাইনাস আলফা, তার আগে 27টা সংখ্যাটা সবার আগে নিয়ে আসলাম, b মাইনাস আলফা হোল কিউব। আর এই ভিটা কাটাকাটি যাওয়ার পর উপরে থাকতেছে ভি স্কয়ার। তাহলে দেখো দ্বিতীয় পদ্ধতিতে কেসির সমীকরণটা কিন্তু ভিন্ন আসলো, এখানে 27 আসলো এবং এই জায়গাটাতেও ভিন্ন আসলো। তাহলে আমার এই জায়গাগুলো তো ধরার উপর, অর্থাৎ প্রাথমিক মূল সংখ্যা ধরার উপরে কিন্তু নির্ভর করছে সমীকরণের রূপটা কেমন হবে। অতএব তুমি কোনো মুখস্থ সমীকরণের উপরে মান বসাতে পারবে না। তাহলে আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি। তো এটা তোমরা খেয়াল রাখো বা টুকে রাখো, আমরা পরে একসাথে কম্পেয়ার করব তিনটা। তো এখন আমরা কেপি বের করব, সেম বিক্রিয়াতে কেপি বের করব। তো কেপি বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা আমরা বের করব। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? a মাইনাস আলফা প্লাস থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা প্লাস টুয়াইস আলফা। তাহলে কি থাকতেছে সবাই খেয়াল করো, a প্লাস থ্রাইস বি তো কি থাকছে a প্লাস থ্রাইস বি মাইনাস 4 আলফা, এখানে দেখো মাইনাস 4 আলফা প্লাস টুয়াইস আলফা। তাহলে কি শেষ থাকতেছে a প্লাস থ্রাইস বি মাইনাস টুয়াইস আলফা। তো সাম্য অবস্থায় মোট মূল সংখ্যাটা আমরা বের করে নিলাম। তো চলো এখন আমরা বের করব যে কেপি মান বসাবো আমরা। কেপি তোমরা জানো উৎপাদের ঘনমাত্রাগুলো উপরে এবং বিক্রিয়ক কেপি বের করছি, উৎপাদের আংশিক চাপ উপরে এবং বিক্রিয়কের আংশিক চাপগুলো নিচে থাকে। তাহলে সূত্র একই, পি অফ অ্যামোনিয়া তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই পি অফ নাইট্রোজেন ইনটু পি অফ হাইড্রোজেন এবং তার উপরে কিউব। আমরা বলেছিলাম যে কোন গ্যাসের পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপের গুণফল। তাহলে মোল ভগ্নাংশ হতে গেলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যাটা হবে নিচে, তাহলে এখানে হবে a প্লাস থ্রাইস বি মাইনাস টুয়াইস আলফা, আর উপরে হবে ওই উপাদানটার সাম্য অবস্থার মোল সংখ্যা অর্থাৎ টুয়াইস আলফা। এ হলো মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ ধরে নিলাম পি, তাহলে মোট চাপ যদি পি হয় তারপরে স্কয়ার এখানে। ঠিক একইভাবে নাইট্রোজেনটা দেখো, নাইট্রোজেন আংশিক চাপ হচ্ছে নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বের করতে গেলে a প্লাস থ্রাইস বি মাইনাস টুয়াইস আলফা, এটা লিখলাম। আর উপরে হচ্ছে সাম্য অবস্থায় ওই উপাদানের মোল সংখ্যা a মাইনাস আলফা ইনটু মোট চাপ p। ঠিক একইভাবে যখন আমরা হাইড্রোজেনটা বের করব, হাইড্রোজেনের আংশিক চাপ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন, তাহলে নিচে হবে মোট মোল সংখ্যা, আবারও সেম মানটাই আসবে কারণ মোট মোল সংখ্যা সেম থাকবে, a প্লাস থ্রাইস বি মাইনাস টুয়াইস আলফা। আর উপরে হচ্ছে যে উপাদানটা অর্থাৎ হাইড্রোজেন বের করছি, দেখো হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে থ্রাইস বি মাইনাস থ্রাইস আলফা ইনটু পি, আর এর উপরে
কিউব চলে আসছে। তো দেখো কি আসছে এর পরের লাইনটা, আমরা 4 আলফা স্কয়ার পি কাটা চলে যাবে, পি স্কয়ার নিচে আছে পি টু দি পাওয়ার 4। তো এই নিচের এটা উপরে চলে যাবে, অর্থাৎ নিচের রাশিটা a প্লাস থ্রাইস বি মাইনাস টুয়াইস আলফার উপরে স্কয়ার হবে, কারণ এখানে কিউব আছে আর এখানে 1 আছে টু দি পাওয়ার 4 আর এখানে আছে স্কয়ার। তো ব্যস্তকরণ করে এটা উপরে চলে গেল। নিচে কি থাকছে দেখো, নিচে এখানে a মাইনাস আলফা থাকছে আর এখানে b মাইনাস আলফার উপরে কিউব b মাইনাস আলফা, কারণ 3 টা কমন নিলাম, তাহলে 3 টু দি পাওয়ার 3 27। যে তাহলে এখানে p এর একটা ব্যাপার থাকে, এখানে p আর p কিউব মানে p টু দি পাওয়ার 4 নিচে আর উপরে p স্কয়ার, তাহলে নিচে একটা p স্কয়ার থাকবে। তো এই ছিল দ্বিতীয় পদ্ধতিতে কেপি এর রাশিমালা, এবং একটু আগে আমরা কেসি রাশিমালা বের করেছি, এটা দ্বিতীয় পদ্ধতিতে। তোমরা একটু দেখো, প্রথম পদ্ধতিতে কেপি কেসি যে সমীকরণটা বের হয়েছে, দ্বিতীয় পদ্ধতিতে সমীকরণের রূপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলো এখন আমরা তৃতীয় পদ্ধতি দেখবো, কেপি কেসি রূপগুলো কেমন আসে, অর্থাৎ সমীকরণটা কেমন আসে সেটা আমরা দেখবো তৃতীয় পদ্ধতিতে, যেখানে আমরা এই জায়গাটাতে শুধু বি ধরেছিলাম। 3 নম্বর ওয়ে আমরা এটাকে শুধু 3 ধরেছিলাম, তাহলে এখানে হবে 3 মাইনাস থ্রাইস আলফা। তাহলে থ্রাইস বি এর জায়গায় শুধু 3 ধরেছি আর এর জায়গায় আমরা 1 ধরেছি, এখানে আমরা 1 ধরেছি। তো স্টুডেন্টস তোমরা দেখো, তৃতীয় যে পদ্ধতি সেখানে আমরা নাইট্রোজেনের প্রাথমিক মোল সংখ্যা 1 ধরেছি এবং হাইড্রোজেনের 3 মোল ধরেছি, যেহেতু প্রাথমিক পর্যায়ে কোনো অ্যামোনিয়া উৎপাদন হয়নি, এটাকে আমরা 0 ধরেছি। তো সাম্য অবস্থা এখানে a মাইনাস আলফা, এখানে 3 মাইনাস থ্রাইস আলফা এবং টুয়াইস আলফা। তো প্রথমে আমরা কেসি বের করব। তোমাদেরকে বলেছিলাম যে কেসি যদি আমরা বের করি তাহলে উৎপাদের মোলার ঘনমাত্রাগুলো উপরে হবে এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রা হচ্ছে নিচে। আমরা একটু দেখব যে মোলার ঘনমাত্রা কাকে বলে। একক আয়তনের যে মোল সংখ্যা সেটাকে বলে মোলার ঘনমাত্রা, অর্থাৎ টুয়াইস আলফা ধরে নিলাম পাত্রের আয়তন ভি লিটার, তাহলে এর উপর হলো স্কয়ার। নাইট্রোজেনের ক্ষেত্রে হবে a মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, আর হাইড্রোজেনের ক্ষেত্রে হবে 3 মাইনাস থ্রাইস আলফা ডিভাইডেড বাই ভি এবং তার উপরে কিউব। তো আমরা এখানে যদি কেসির মানটা বসাই তাহলে একটু খেয়াল করো কি আসে এখানে। এখানে আসছে 4 আলফা স্কয়ার, সবাই একটু খেয়াল করো, 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। নিচে কি থাকছে সবাই খেয়াল করো, 1 মাইনাস আলফা ইনটু ভি ডিভাইডেড বাই ভি। আর এখানে দেখো যেহেতু 3 কমন চলে যায়, তাহলে 3 টা কমন নিলে 3 এর উপরে যদি কিউব থাকে তাহলে আসছে 27 1 মাইনাস আলফা তার উপরে কিউব ডিভাইডেড বাই ভি কিউব। তাহলে কেসি কি সমীকরণটা আসে আমরা দেখছি। এখানে দেখো 4 আলফা স্কয়ার, আর এখানে দেখো নিচে ভি টু দি পাওয়ার 4 উপরে ভি স্কয়ার, তাহলে উপরে একটা ভি স্কয়ার থেকে যাবে। এখানে হচ্ছে 1 মাইনাস আলফা, এখানে হচ্ছে 1 মাইনাস আলফা কিউব, আর এখানে হচ্ছে 27। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি সমীকরণটা দিকে একটু খেয়াল করি তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা 27 লিখলাম। 1 মাইনাস আলফা বিয়োজনের পরিমাণ যদি অত্যন্ত নগণ্য হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা যায়, বিয়োজনের পরিমাণ যদি নগণ্য হয় তাহলে সেটাকে অ্যাভয়েড করা যায়। তাহলে 1 মাইনাস আলফাকে আমরা 1 লিখলাম, এখানেও 1 মাইনাস আলফা সেটাকেও আমরা 1 লিখলাম, তাহলে নিচে শুধু 27 থাকছে আর উপরে থাকছে 4 আলফা স্কয়ার বাই ভি স্কয়ার। তো তোমরা একটু খেয়াল করো, এই জায়গাটা আবার একটু খেয়াল করে নাও যে আমরা বিয়োজনের পরিমাণ ক্ষুদ্র না ধরলে কেসির এই সমীকরণটা আসলো। আর আমরা যদি মনে করি যে প্রাথমিক অবস্থা থেকে বিয়োজনটা খুবই নগণ্য, শান্ত অভিমুখী বিক্রিয়াতে বিয়োজন পরিমাণ নগণ্য হয়, তো সেক্ষেত্রে আমরা আলফাটা যদি বাদ দিয়ে দিই
তাহলে 1 মাইনাস আলফা মানে 1, এখানে 1 মাইনাস আলফা কে যদি 1 ধরি, 1 এর উপরে কিউব মানে 1, তারপরে নিচে গুলো 1 হয়ে গেল, শুধু 27 থাকলো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার। তো এই ছিল তৃতীয় পদ্ধতির কেসি। যদি আমরা বিয়োজনের পরিমাণ নগণ্য ধরি তাহলে এটাই হচ্ছে কেসি রাশিমালা। তাহলে প্রত্যেকটা পদ্ধতিতে কিন্তু কেসি সমীকরণটা আলাদা এসেছে। তো আমরা এখন কেপি রাশিমালাটা দেখব। তো এখানে আমরা কি বলেছিলাম, এখানে 1 মোল, প্রাথমিক অবস্থায় 1 মোল, নাইট্রোজেনকে আমরা 3 মোল ধরেছি এবং অ্যামোনিয়া হচ্ছে 0 মোল। তো 1 মাইনাস আলফা, এখানে 3 মাইনাস ট্রাইস আলফা হবে এবং এখানে ট্রাইস আলফা হবে। তো আমাদের বলেছি কেপি রাশিমালা বের করার জন্য আমাদের একটা বাড়তি কাজ করতে হয়। সেই কাজটা হচ্ছে যে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তো আমরা একটু লিখব যে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তো সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? প্রথমে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস থ্রাইস আলফা প্লাস টুয়াইস আলফা, সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে স্টুডেন্ট কত দাঁড়াচ্ছে তোমরা দেখো, 4, এই যে 3 এবং 1 এ হচ্ছে 4, আর এখানে হচ্ছে মাইনাস, আমি একটু লিখি তাহলে, মাইনাস 4 আলফা প্লাস টুয়াইস আলফা, তাহলে এখানে থাকতেছে 4 মাইনাস টুয়াইস আলফা। তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে 2 মাইনাস আলফা, তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তো এখন দেখো এই বিক্রিয়াটাতে যে আমরা কেপি রাশিমালা যখন বের করব তাহলে কি আসছে, কেপি যখন আসবে তখন উৎপাদের আংশিক চাপ গুলো হবে উপরে, তাহলে উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপের অনুপাত। তাহলে পি অফ হাইড্রোজেন তার উপরে আছে কিউব, যেহেতু এখানে মোল সংখ্যা 3, তাহলে উপযুক্ত ঘাত সহ উৎপাদের আংশিক চাপ এবং বিক্রিয়কের আংশিক চাপের অনুপাতকে আমরা সাম্যদ্রব্য বলছি। তো আমরা এখন মান বসাবো। সবাই খেয়াল করবে, কোন গ্যাসের আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মিশ্রণের মোট চাপের গুণফল। তাহলে মোল ভগ্নাংশ নিচে মোট মোল সংখ্যা, অর্থাৎ 2 কমন নিলে 2 মাইনাস আলফা, আর উপরে হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা, সাম্য অবস্থায় অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে টুয়াইস আলফা ইনটু মোট চাপ পি, তার উপরে আমরা দেখতে পাচ্ছি একটা স্কয়ার আছে। তো নাইট্রোজেনেরটা খেয়াল করো, নাইট্রোজেনের আংশিক চাপ নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, তাহলে মোট মোল সংখ্যা হচ্ছে 2 ইনটু 2 মাইনাস আলফা, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, উপরে হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা অর্থাৎ 1 মাইনাস আলফা ইনটু মোট চাপ পি। তো আমরা এখন পরেরটা দেখব, যেমন পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, ঠিক একই ভাবে নিচে মোট মোল সংখ্যা 2 মাইনাস আলফা, উপরে হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা। এখানে আমরা যদি 3 কমন নিয়ে নিই, 3টা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে 1 মাইনাস আলফা, এই জায়গা থেকে আমরা 3 কমন নিয়েছি, 1 মাইনাস আলফা লিখেছি। তাহলে নিচে মোট মোল সংখ্যা, উপরে তার মোল সংখ্যা ইনটু মোট চাপ, আর তার উপরে পাওয়ার আছে 3, পাওয়ার 3 আছে। তো চলো আমরা পরের লাইনটাতে যাই। এখানে কি হচ্ছে খেয়াল করো, এই 2 কাটা চলে গেছে, তাহলে কি থাকছে চলো আমরা একটু বুঝি। এখানে শুধু আলফা স্কয়ার, দেখো পি গুলো কিন্তু কাটা চলে যাচ্ছে, আমি তোমাদের জন্য একটু ডিটেইলস করে দিচ্ছি। উপরে থাকছে আলফা স্কয়ার ইনটু পি স্কয়ার 2 মাইনাস আলফা হোল স্কয়ার, উপরের রাশিতে তাই থাকছে। আচ্ছা নিচে কি থাকছে একটু খেয়াল করো, নিচে এখানে হচ্ছে 2 এর উপর কিউব মানে 8, তাহলে 2 টু যা 4, 2 4 যা 8 এবং এখানে আছে 2, তার মানে 16 16, আর এখানে থাকতেছে 2 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, 2 মাইনাস আলফা কিউব আর 2 মাইনাস আলফা আছে টু দি পাওয়ার 4 হয়ে গেল। আর উপরে 3 উপরে কিউব মানে হচ্ছে 27, এটা 27 আসলো, আর কি থাকছে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, আর নিচে থাকতেছে পি টু দি পাওয়ার 4। কি থাকছে, এটা থাকছে না, এটা কাটাকাটি চলে যাচ্ছে এখানে, তাহলে শুধু এখানে আলফা স্কয়ার থাকছে, এটা কাটা চলে যাবে, আর পি স্কয়ারটা কাটা চলে যাবে, আলফা স্কয়ার থাকছে, শুধু আলফা স্কয়ার, আর নিচে এখানে উল্টে যাবে, উল্টে গেলে কি হবে, এখানে থাকতেছে ইনটু 16 উপরে চলে যাবে, 2 মাইনাস আলফা হোল স্কয়ার থাকবে, আর এখানে থাকতেছে 27 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4, আর পি স্কয়ার থাকছে, পি কাটা গেলে পি স্কয়ার থাকছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাদের কত আসবে একটু দেখি আমরা,
এখানে যদি 2 মাইনাস আলফাকে আমরা 2 বিবেচনা করি, আমি বারবার বলছি যে বিয়োজনের পরিমাণ নগণ্য ধরা যায় এবং উভয়মুখী বিক্রিয়াতে বিয়োজন অবশ্যই নগণ্য হয়। তাহলে টুয়াইস মাইনাস আলফাকে যদি আমরা 2 ধরি তাহলে এটা 4, তাহলে 4 × 16 অর্থাৎ 64 আলফা স্কয়ার। আর নিচে এটাকে 1 মাইনাস আলফাকে যদি 1 ধরা হয়, কারণ আলফাটাকে বাদ দিয়ে দেওয়া হয় ক্ষুদ্র বলে, তাহলে 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 27 পি স্কয়ার। তো স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছি যে আসলে তিনটা একই সমীকরণে আমরা তিন ভাবে প্রাথমিক মূল সংখ্যা ধরার কারণে সমীকরণের রূপ তিন ভাবে এসেছে। তো চলো আমরা এই তিনটা একই ভাবে দেখবো, একই সাথে পাশাপাশি লিখে দেখছি যে আসলে কতটা ভিন্নতা হয়েছে তিনটা সমীকরণে। স্টুডেন্টস, আমরা আজকে তিনটা পদ্ধতিতে অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়া দেখেছি এবং অ্যামোনিয়া সংশ্লেষণ বিক্রিয়ার তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমরা মোলার সাম্যদ্রব্যক এবং আংশিক চাপে সাম্যদ্রব্যক বের করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে তিনটা ভিন্ন পদ্ধতিতে কেসির মান সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এবং কেপি এর মানও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন এসেছে। অতএব তুমি প্রাথমিক মূল সংখ্যা ধরার উপরেই কেপি এবং কেসির বিভিন্ন রকম সমীকরণ তৈরি হয় এবং এই সমীকরণগুলো যদি তুমি এখানে মান বসিয়ে দাও তাহলে তুমি অবশ্যই প্রত্যেকটা পদ্ধতিতে সঠিক ফলাফল পাবে। কিন্তু প্রাথমিক মূল সংখ্যা ধরার ভিন্নতার কারণে সমীকরণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তো যারা আজকের এই লেকচারটা বুঝতে পেরেছো, আমার বিশ্বাস যে তারা যে কোনো মোলার সাম্যদ্রব্যক বা আংশিক চাপের সাম্যদ্রব্যক সংশ্লিষ্ট গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই করতে পারবে। অতএব আর আতঙ্কের কিছু নাই যে এক এক বইতে সমীকরণগুলো কেন এক এক রকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে অবশ্যই। সে কারণে তোমরা ভিডিওটাকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবা। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।